OnePlus 13 এবং 13R ওকে তো 13 নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি যে ভিডিওতে বাংলাদেশে OnePlus এর অবস্থা এবং বাংলাদেশে অফিশিয়াল মার্কেটে স্মার্টফোনগুলির কি অবস্থা রয়েছে সেই সম্পর্কে খুব সুন্দরভাবে বলেছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আজকে আমরা OnePlus 13R নিয়ে কথা বলবো, যেটা কিনা একটা সেমি ফ্ল্যাগশিপ ডিভাইস। তবে এই দুইটা ফোনের কোনোটাই কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত অফিশিয়ালি লঞ্চ হয় নাই, হয়তোবা সামনে হইতে পারে। যেহেতু সেমি ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস, তাই 13 থেকে 13R এ কিছু কিছু দিকে অবশ্য কমতি থাকবে। আর যেটা প্রথমে আপনি ফিল করতে পারবেন ডিসপ্লের দিকে তাকাইলে, কারণ 13 এ কোয়াড কার্ভ দিছে আর 13R এ ফুলি ফ্ল্যাট ডিজাইনের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আমার কাছে ফ্ল্যাট ডিজাইনের ফোনগুলো বেশি অংশ হাতে নিতে বেশি প্রিমিয়াম মনে হয়। আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই দুইটা ফোন পাশাপাশি রাখলে আপনি কোনটা হাতে নিয়ে বেশি প্রিমিয়াম ফিল পাচ্ছেন, আপনার কাছে কোনটা বেশি ভালো লাগছে, আমি বলবো অবশ্যই 13Rটা বেশি ভালো লাগছে। বিল্ডে তারা খুব একটা কার্পণ্য না করলেও আইপি রেটিং এ কার্পণ্য করছে। হ্যাঁ, তারা স্ক্রিনে গোয়েলা গ্লাস 7i প্রোটেকশন দিছে, পিছনে গ্লাস প্রোটেকশন দিছে, বডিতে অ্যালুমিনিয়াম আছে, সবকিছুই ঠিকঠাক, বাট আইপি রেটিং দিছে 65। এটা আমি অবশ্য এইরকম একটা সেমি ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে আইপি 69 68 আশা করেছিলাম, যেটা থাকলে আইপি রেটিং এ ফোনটা এগিয়ে থাকতো। 6000 mAh ব্যাটারি দিছে, 80 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। তবে ফোনটা 8mm থিকনেস, আর বক্সি শেপের ফোনগুলা বেশি স্লিম হইলে শার্প মনে হয়, হাতে নিতে অতটাও প্রিমিয়াম ফিলটা আসে না, কমফোর্টেবল লাগে না। যে কারণে হ্যাঁ, এই থিকনেসটা এই ফোনের জন্য ঠিকই আছে। ওয়েটটাও 206 গ্রাম, ওয়েট ব্যালেন্স ট্যালেন্স সব দিক থেকে এই ফোনটা বলা যায় ভালোই লাগবে যে কারণে। 13R ফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, 12256 এবং 16512GB, LPDDR5X টাইপ র্যাম, UFS 4.0 স্টোরেজ টাইপ, OxygenOS বেসড অন Android 15। আর এই ফোনটাতে 8 Gen 3 SoC রয়েছে, চার্জিং ওয়াট 80, যদিও ওয়্যারলেস চার্জিং থাকছে না, আর ব্যাটারিটা হলো 6000 mAh যেমনটা শুরুতে বললাম, বাট এটা সিলিকন কার্বন ব্যাটারি না কিন্তু। যাই হোক, আমরা স্কোর কয়েকটা টেস্ট করেছি 8 Gen 3 এর পারফরম্যান্স সম্পর্কে আপনারা মোটামুটি সবাই ধারণা রাখেন, বাট ওই দেখাইতে হয় যে স্কোরে এত পাইলাম। যদিও আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা সবসময় আপনাদেরকে শুনতে বলি যে গেমিং এক্সপিরিয়েন্স কেমন পেলাম, কত FPS এ গেমিং করতে পারছি, এইগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে পারফরম্যান্সের আইডিয়াটা পাবেন যে এই ফোনে আসলে কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। তাছাড়া স্কোরে আমরা যেমনটা রেজাল্ট পেয়েছি, AnTuTu টেস্টে আমরা 18,69,000 পেয়েছি, Geekbench 6 এ পেয়েছি 2112 এবং মাল্টি করে পেয়েছি 6242। PUBG গেম 120 FPS এ খেলা যায়, COD গেম 120 FPS এ খেলা যায়, অবশ্যই স্মুথ সেটিংসে, এবং সেই সাথে CarX গেমটা আমরা সম্পূর্ণ ম্যাক্স সেটিংসে হাই গ্রাফিক্সে খেলা ট্রাই করেছি, যেখানে কিনা এভারেজ FPS টা 50 আপ পাচ্ছিলাম, যদিও 60 তে স্টেবল থাকছিল না, 54 56 কোনো সময় 60 এরকম FPS টা পাওয়া যাচ্ছিল। 2025 সালে এসে হাই গ্রাফিক্সের অ্যান্ড্রয়েডের জন্য যতগুলো গেম আছে আপনি বলা যায় স্মুথলি এই ফোনটাতে রান করতে পারবেন, যেহেতু Adreno 750 এর মতো জিপিইউ রয়েছে। আর 8 Gen 3 এর কিন্তু গেমিং এক্সপেরিয়েন্স খারাপ না, আর 13R এ অবশ্য খারাপ হয়ও নাই। পারফরম্যান্স নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত কথাবার্তা বলবো, তার আগে একটু ডিসপ্লে প্যানেলটা সম্পর্কে জানি চলেন। এটাতে LTPO প্যানেল ব্যবহার হয়েছে 6.78 ইঞ্চ। দেখেন ডিসপ্লেটা কিন্তু বড়, বাট ফোনটা হাতে নিতে ওই বিগার সাইজ মনে হয় না, কমফোর্টেবল মনে হয়, কম্প্যাক্ট মনে হয়। চিন বেজেল এরিয়ার জন্য সিমেট্রিক্যাল চিন বেজেল দিছে, আর একদমই ন্যারো চিন বেজেল। ফ্রন্টে আপনি যখন ফোনটা দেখবেন না, আপনার মনে হবে ফুল ভিউটাই মনে হয় ডিসপ্লেটা দিচ্ছে। সো হ্যাঁ, এখান থেকে অবশ্য মাল্টিমিডিয়া কনজিউম করা বা গেমিং এর ক্ষেত্রে বেটার এক্সপেরিয়েন্স পাওয়া যায়। ডিসপ্লেটা 1.5K রেজোলিউশনের HDR10+, HDR Vivid এই সব কিছু রয়েছে, 4500 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। সরাসরি সানলাইটে আমরা 13 এর সাথে একটা কম্পারিজন করেছি, ওইটা দেখলে আপনারা আরো ক্লিয়ার ধারণা পাবেন যে রোদ্রের ভিতরে কোন ফোনের ব্রাইটনেস কেমন। যদিও আমার কাছে পার্সোনালি 13 থেকে 13R এর ব্রাইটনেস কম মনে হয়নি, কোনো ক্ষেত্রে সিমিলারই মনে হচ্ছিল, যে না দুইটা ফোনের ব্রাইটনেস মনে হয় সিমিলার। আর এই ডিসপ্লেটা অলমোস্ট ফ্ল্যাগশিপ গ্রেডের একটা ডিসপ্লে ভাই, যদি কিনা আপনি শুধুমাত্র কার্ভের ব্যাপারটা এখানে বাদ রাখেন এন্ড আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারটা বাদ রাখেন, তার মানে এটাতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তাছাড়া একটা ফ্ল্যাগশিপ ফোন কেনার সময় ডিসপ্লের দিক থেকে আমাদের যেরকম আশাটা আসলে থাকে, একটা সেমি ফ্ল্যাগশিপ ডিভাইস হইলেও আমাদের ডিসপ্লেতে কিন্তু কোনো অংশে হতাশ করছে না এই ফোনটা। গ্রিন লাইনের কথায় আসলে OnePlus কিন্তু ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি ওয়ারেন্টি দিচ্ছে গ্রিন লাইনের জন্য, লাইফ টাইম ওয়ারেন্টি। তার মানে যে কোনো মুহূর্তে ডিসপ্লেতে গ্রিন লাইন আসলে আপনি রিপ্লেসমেন্ট পাচ্ছেন। বাট বাংলাদেশে যেহেতু এই ফোনটা অফিসিয়ালি লঞ্চ হচ্ছে না, আমি আগে থেকে বলতে পারছি না যে আসলে কেমন ওয়ারেন্টি তারা দিবে বা কেমন ওয়ারেন্টি প্রোভাইড তারা করতে পারবে। বাট হ্যাঁ, বাংলাদেশে লঞ্চ হইলে অবশ্যই যেন লাইফ টাইম ওয়ারেন্টির ব্যাপারটা থাকে এরকম ফোনগুলিতে। ডিসপ্লের সাথে সাথে কিন্তু সাউন্ডের ব্যাপারটাও চলে আসে এখানে। হ্যাঁ, স্টেরিও স্পিকার রয়েছে, বাট ডলবি অ্যাটমসটা মিসিং রয়েছে। দুইটা স্পিকারের ভিতরে ব্যালেন্সটাও একটু উলটপালট, আপার স্পিকারের সাউন্ডটা কিছুটা লোয়ার এন্ড লোয়ার স্পিকারের সাউন্ডটা কিছুটা আপার ভলিউম পুশ করে। তাছাড়া সাউন্ডের ভিতরে হালকা বেস পাচ্ছিলাম, গুড কোয়ালিটির সাউন্ড। আপনি একটা ভালো সাউন্ডকে যেরকম রেটিং দিবেন ঠিক ওই রকম সাউন্ড কোয়ালিটি পেয়েছে। ইনস্ট্রুমেন্ট সেপারেশন, সাউন্ডের ভিতরে ভোকাল টোন এন্ড ওয়াইড স্টেজ সবকিছু মিলিয়ে পারফেক্ট কোয়ালিটি বলা যায় এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি। এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলার সাথে সাথেই আমি ক্যামেরাতে ঢুকে পড়লাম, যেখানে ফ্রন্ট ক্যামেরা ওপেন করেছি আর এখানে 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। বাট ফ্রন্ট ক্যামেরাতে এইরকম একটা ফোনে 1080p ভিডিও শুট করা যায়। কোয়ালিটি আপনারা নিজেরাই দেখে নেন। দেখেন, এখন আমি একটু বাইরে যেয়ে আপনাদেরকে কোয়ালিটি দেখাচ্ছি। আমরা 2025 সালে রয়েছি ভাই, আমরা যে কোনো সময় কন্টেন্ট তৈরি করে ফেলি না, আমরা যখন তখন সামনের ক্যামেরা অন করব, ভিডিও শুট করা শুরু করব, সেই জায়গাটায় 1080p রেজলিউশন আসলে মেনে নিতে কষ্ট হচ্ছে।
কেননা এরকম একটা ফোন দিয়ে আমি ব্লগ ভিডিও বানাইতেই চাইবো, আমি আউটডোর রান করব, যে কোনো সময় ভিডিও শ্যুট করতে চাইবো, সেই জায়গাটায় মিনিমাম 4K তো থাকতেই হবে ভাই। এসওসি পাওয়ারফুল, 8 Gen 3 এসওসি আপনি দিচ্ছেন, এখানে 4K রেজলিউশন দিলে কি সমস্যা ছিল? আমি এটা মেনে নিতে পারছি না এই জায়গাটা। অবশ্য আপনারা এই মুহূর্তে ভিডিও দেখে কেমন মনে হচ্ছে, আপনাদের কেমন মনে হচ্ছে যে 1080p দিয়ে কি গুড এনাফ কোয়ালিটি দিতে পারছে? আমার কাছে তো মনে হয় না। আমি যদিও ইনডোরে গেলে আরও ভালোভাবে বুঝতে পারবো ভাই। 1080p এখানে আমার হচ্ছে শেষ কথা, আমি এখানে 4K চাই। দেখেন একটা ফোনের ক্যামেরাতে এখন ছবি তুললে দেখবেন প্রসেসড হয়, কিছুক্ষণ পরে যে একটা ক্লিয়ার বা একটা ভালো ছবি আপনাকে দিতে পারে। এটার কাজ কিন্তু এসওসি করে আর ইউআইটা করে, ফোনের সফটওয়্যারটা করে। সো হ্যাঁ, যে ফোনের এসওসি ভালো এক কথায়, লেটেস্ট ওএস বা ইউআই ভার্সন, সেই ফোনের ছবির মান সবসময় ভালো হবে। ফটো মোডে আপনি এর ক্যামেরাতে 3টে ফোকাল লেন্থ পাবেন, আলট্রা ওয়াইডে যে পাবেন 16mm, ওয়াইডে 24mm, এবং যখন 2x টেলিফটো যাবেন তখন আপনি 47mm পাবেন। আর পোর্ট্রেট মোডে পাবেন 2টে ফোকাল লেন্থ, 24 আর 47। ওই ফটো মোডেরটা পোর্ট্রেট মোডে কনভার্ট করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ডাইনামিক রেঞ্জ। টেলিফটো অ্যান্ড ওয়াইড অ্যাঙ্গেলে ডাইনামিক রেঞ্জটা ভালো পেয়েছি, যে জায়গায় সেন্সরগুলি ভালো রয়েছে, বাট 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডে ডাইনামিক রেঞ্জে কিছুটা কমতি মনে হয়েছে। তাছাড়া আপনি যদি বাকি 2টা ফোকাল লেন্থ ব্যবহার করেন, ওই সময় ডাইনামিক রেঞ্জ ভালো পাচ্ছেন। আর এই 2টা ব্যবহার করে আমরা মূলত পোর্ট্রেট ইমেজ তুলবো না। সো হ্যাঁ, পোর্ট্রেট মোডের ছবির মান ভালো। একটা ভালো ফোন থেকে যেরকম ছবি পাওয়া যায়, ভালো কোয়ালিটির ছবি আমরা পেয়েছি। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড ব্লারের কথাটা, এগুলো আসলে বলা লাগে না এরকম ফোনগুলোতে। হ্যাঁ, অবজেক্ট সেপারেশনটা ভালো ছিল, অ্যান্ড অবজেক্টের ভিতরে একটা ডেপথ ক্রিয়েট করতে পারছিল, মানে অবজেক্টটাকে সেপারেট করতে পারছিল ভালোভাবে ব্যাকগ্রাউন্ড থেকে, যে কারণে ছবিগুলো দেখতে অনেকটা ন্যাচারাল মনে হচ্ছিল। এন্ড কালার টোনও ওই যে ভিভিড বা স্যাচুরেটেড করে দিচ্ছে এরকম না, যতটুকু পেরেছে ন্যাচারাল টোনে ছবিগুলোকে ফোটানোর চেষ্টা করা হয়েছে। পোর্ট্রেট মোডে কিছুটা সফটনেস পেয়েছি, এন্ড সেই সাথে কন্ট্রাস্ট রেশিওটাও বেশি মনে হয়েছে, যে কারণে ছবির ভিতরে কোনো সময় একটু কালচে ভাবটা খেয়াল করবেন, বিশেষ করে যখন এক্সট্রিম লো লাইটে আপনি ছবি তুলবেন। বাট হ্যাঁ, এই জায়গাটায় যদি কন্ট্রাস্ট রেশিওটা কমানো যেত, ভালো লাগতো ছবিগুলো। ওই সময় দেখা যেত কালারগুলোকেও এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাচ্ছে না। তো বলা যায় এই ফোনের জন্য আসলে যেরকমটা করা উচিত পারফেক্টলি ছবিগুলোকে ফুটিয়ে তোলার জন্য, সেরকমটাই করা হয়েছে। একেবারে যে খারাপ লাগছে ওইরকম না। তবে 24mm তোলার সময় এই ব্যাপারটা আপনি খুব একটা নোটিস করবেন না। যখন আপনি 2x টেলিফটোতে ছবিগুলো তুলবেন, এই ব্যাপারটা একটু বেশি নোটিস করা যায়। আর পোর্ট্রেট মোডে ভাই আমরা 2x ব্যবহার করবোই, একেবারে স্বাভাবিক, কারণ 24mm আমরা পোর্ট্রেট মোডের ছবি তুলে আবার অতটা মজাও পাবো না। পিছনে 4K 60fps এ ভিডিও শুট করা যায়, এন্ড ফ্ল্যাট প্রোফাইল লগেও শুট করা যায়। আমরা একটা লগের ফুটেজ আপনাদেরকে দেখাই দিব, দেখলে বুঝতে পারবেন লগ থেকে কেমন কালার আউটপুটটা নিয়ে আসা সম্ভব। যদিও এটা নিয়ে একটু বেশি রিসার্চ করতে হয়, কারণ একটা ফোন সাথে পেয়ে সেটা লগ আউটপুটটা বেটার করা অতটা সহজ না। লগ আছে আর কি, আপনি ব্যবহার করতে পারছেন। আর এটার এমনিতেই ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে কন্টেন্ট তৈরি করার মতো ভিডিও কোয়ালিটি পাবেন আপনি পিছন ক্যামেরা থেকে। সামনের তো আমি শুরুতেই আপনাদেরকে দেখাই দিলাম, রেজলিউশন জাস্ট কম আছে, বাট পিছনে অপটিমাইজেশন ভালো ছিল, ভিডিওর ওয়াইসটাও স্টেবল ছিল যথেষ্ট, যে কারণে ভিডিওর ক্ষেত্রে পিছন ক্যামেরাতে আপনার অতটাও ভোগান্তি পোহাতে হচ্ছে না, যেটা সামনের ক্যামেরার রেজলিউশনে ভোগান্তিটা দিচ্ছে। যাই হোক, পিছন ক্যামেরা দিয়ে যারা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন, কন্টেন্ট মেকিং করতে চাচ্ছেন, তারা এর ক্যামেরা নিয়ে সন্তুষ্ট থাকবেন। তবে একটা সমস্যা রয়েছে ভিডিওতে, পিছন ক্যামেরায় টেলিফটোতে, সেটা হইলো আপনি 1080p 30fps এ ভিডিও শুট করার সময় শুধুমাত্র ইন ভিডিওর ভিতরে টেলিফটোটা ব্যবহার করতে পারবেন। তখন আপনি জুম করলেন, তখন ওই টেলিফটোতে লেন্সটা পরিবর্তন হবে। বাট আপনি যখন 1080p 60 বা 4K 3060 ব্যবহার করবেন, তখন দেখবেন যে লেন্সটা পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র ওয়াইড থেকেই জুমটা হচ্ছে, ডিজিটাল জুম, যে কারণে ওই সময় কোয়ালিটি কিছুটা লেস হয়ে যায়। হ্যাপটিক ফিডব্যাক তো সব ফোনে থাকে, বাট যে ফোনে ভালো থাকে ওই ফোনে আপনি ব্যবহার করবেনই, এমন ভালো থাকে যে আপনার কাছেই মজা লাগবে, অনেকটা ওই বাটন ফোনে ট্যাপ করার মতো ট্যাপ ফিলটা পাওয়া যায়। সো হ্যাঁ, এই ফোনে হ্যাপটিক ফিডব্যাকটা অতটাও পাওয়ারফুল না, স্ট্রং না, বাট সফটের ভিতরে যে এক্সপিরিয়েন্সটা দিচ্ছিল ভালো লাগছিল। Wi-Fi 7 রয়েছে ফোনটাতে, লেটেস্ট একেবারে Wi-Fi 7 দিছে, এন্ড ব্লুটুথ 5.4 NFC-ও থাকছে। সব মিলে এক্সপিরিয়েন্সটা খারাপ ছিল না। নেটওয়ার্কিং, ব্যান্ড বলেন, সবকিছুই ঠিকঠাকই আছে। বাংলাদেশে কথা বলতে গেলে কেটে যাচ্ছিল, এরকম আমার এরিয়াতে সমস্যা হয়নি অন্তত। অ্যান্ড ইয়ার স্পিকারের সাউন্ডটাও লাউড পেয়েছি। ওকে, তো পারফরমেন্স নিয়ে শুরুতে আপনাদেরকে একটা আইডিয়া আমি দিয়েছি যে আর 8 Gen 3 সকল কিছুই আপনারা বুঝেন। এখন কথা হলো হিটিং এর ব্যাপারটা। দেখেন এসওসি এরকম জায়গায় রয়েছে, হালকা হিট হয় যখন আপনি 120fps এ গেমিং করবেন, ওই সময়টা ফোনের ফুল পাওয়ারটা ব্যবহার করে ভাই। 120fps এ গেমিং এর সময় ফোনটা হালকা হিট হচ্ছিল, অ্যান্ড যেহেতু মেটাল ফ্রেম, হাতের এই এরিয়াতে আপনি হিটটা একটু ফিল করবেন, এই আঙুলে বিশেষ করে লেফট সাইডের একটু হিটটা ফিল করা যায়। তাছাড়া চার্জিং এর সময় হালকা গরম, ওইটা একেবারে স্বাভাবিক, সেটা ফোন হ্যান্ডেল করতে পারে। সব মিলিয়ে টেম্পারেচারটা কন্ট্রোলে ছিল, 40 আপ খুব একটা হচ্ছিল না, যদিও বাংলাদেশ এখন ঠান্ডা আছে, গরম পড়লে বোঝা যাবে তখন আবার কেমন আপ হয় এই টেম্পারেচারটা। অক্সিজেন ইউআই ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড্রয়েডের ভিতরে। স্যামসাং এর পরে যদি কোনো ইউআই কে আপনি বলেন, অক্সিজেন ওয়েস খুবই ভালো, বাটার স্মুথ, ইউজার এক্সপিরিয়েন্স ভালো, র্যাম ম্যানেজমেন্ট ভালো, মাল্টিটাস্কিং 8 Gen 3 দিয়ে ইজিলি এখানে আপনি 8টা 10টা অ্যাপ দিয়ে, মানে ভারী অ্যাপ্লিকেশন দিয়ে মাল্টিটাস্কিং করতে পারবেন, যদি কিনা আপনি 12GB র্যামটা
16 GB র্যামটা নেন। আর এটা তো 12 অ্যান্ড 16 GB, 12 GB যে আপনাকে ভোগান্তি পোহাতে হবে এরকম না, জাস্ট র্যাম বেশি, স্টোরেজ বেশি, এইটাই হলো ব্যাপার। সো ইউজার এক্সপিরিয়েন্স ভালো পেয়েছি, মিনিমাল ক্লিন লেগেছে। ব্লোটওয়্যার বাই আনঅফিসিয়াল ফোন, এখানে ব্লোটওয়্যার নিয়ে কথা বলাটা একেবারে অযৌক্তিক। যখন অফিসিয়ালি বাংলাদেশে চলে আসবে ফোনটা, তখন দেখা যাবে কোনো না কোনো ব্লোটওয়্যার দিয়ে দিছে হয়তোবা। বাট হ্যাঁ, ওয়ানপ্লাসের মতো ফোন তো একটা রেপুটেটেড ব্র্যান্ড, এই জায়গায় এটাই ব্লোটওয়্যার হয়তোবা তখন থাকবে না। ওভারঅল ইউআইটা কোনো দিক থেকে ভারী মনে হয়নি আমার কাছে। 6000 mAh ব্যাটারি ফোন, লিথিয়াম পলিমার আর সিলিকন কার্বন থাকলে ফোনটা একটু স্লিম হয়ে যায়, তো ওই বক্সি শেপের মজাটা কিন্তু তখন থাকতো না। যাই হোক, ব্যাটারি ব্যাকআপের কথা আসলে আমরা এই ফোনটাতে ইজিলি 2 দিনের কাছাকাছি ব্যাকআপ টাইম পাবো ভাই। এলটিপিও ডিসপ্লে রয়েছে, এসওসিটাও ভালো, 4 ন্যানোমিটারের এসওসি, এখান থেকে ব্যাকআপ টাইম ভালো পাওয়া যাবে, একেবারেই স্বাভাবিক। আপনি এক্সট্রিম ইউজ করবেন যখন, মানে একটু প্রেশার দিবেন, 120 FPS গেমিং টেমিং করবেন, তখন না 2 দিনের কাছাকাছি যাবে না, বাট রেগুলার ইউজেসে এই ফোন থেকে 6000 mAh ব্যাটারি দিয়ে 2 দিনের কাছাকাছি ব্যাকআপ টাইম সহজেই পাওয়া যাবে। এখন বাংলাদেশে ভাই এরকম একটা ফোন আসুক, এই প্রত্যাশা আমাদের সবারই। কেননা যদি ওয়ানপ্লাস এইরকম ফ্ল্যাগশিপ ফোনগুলো বাংলাদেশে লঞ্চ করে, তাহলে দেখা যাবে পরবর্তী যে ভালো ভালো ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে লঞ্চ করা শুরু করবে। আর এরকম ফোন কেন আসবে না? আমরা কি একেবারে গরিব নাকি যে এরকম ফোন কিনতে পারবো না? বুঝি না ব্যাপারটা কি। তো এই তো ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি সবকিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।